সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি, বিশেষ আদেশ ও গণভোট চায় জামায়াত। কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি, কর্মশালায় জানালেন প্রধান নির্বাচন কমিশনার। গুম খুনের 3 মামলায় ট্রাইব্যুনালে 15 সেনা কর্মকর্তাকে উপস্থাপন, কারাগারে পাঠানোর আদেশ। এআই বিপ্লবে যুক্ত হতে পারেনি দেশের ব্যাংকিং খাত, 61-র মধ্যে 68 ভাগে নেই এআই নীতিমালা। আইনি ভিত্তি নিশ্চিত করা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদকে একটি আইনগত ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার দাবি জামায়াতে ইসলামীর। 15 নভেম্বরের মধ্যেই গণভোট চায় দলটি। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানান এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে দ্বিতীয় দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল বৈঠক করে। পরে এনসিপি নেতারা সাংবাদিকদের জানান, জুলাই সনদের আইনি ভিত্তি, বিচারের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন, জনপ্রশাসনের দলীয়করণের বিষয়ে আলোচনা হয়েছে। তারা বলেন, শুধু কাগজে নয়, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হলেই তাতে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, এটি জুলাই সনদের অন্তর্ভুক্ত। গণভোটের মধ্য দিয়ে জনগণ তত্ত্বাবধায়ক সরকার চাইলে আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। পরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেয়। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, নভেম্বর মাসের শেষ দিকে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট জারি সহ নোট অব ডিসেন্ট সংস্কার, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়। একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। আলোচনায় প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে অবিলম্বে আইনি রূপ দিয়ে নির্বাচন সংশ্লিষ্ট ধারাগুলো জাতীয় নির্বাচনের আগেই পাশ করার আহ্বান জানান জামায়াত নেতারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়কের আদলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আমির খসরু বলেন, যারা আগামী নির্বাচনে অংশ নেবে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিংবা নিজেদের সেই দলের অংশ হিসেবে চিহ্নিত করেছে, তারা সরকারে থাকলে নিরপেক্ষতা থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের এখন আর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং ধীরে ধীরে কেবল দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকা উচিত। বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। কোনো সময় মবক্রেসি, কোনো সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন কমিশনে আয়োজিত কর্মশালায় তিনি আরও জানান, প্রবাসী ভোট এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচনী আচরণ বিধিমালায় কিছু পরিবর্তন আসতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন। নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় প্রবাসীদের ভোট দেওয়ার জন্য আগামী 16 নভেম্বরে অ্যাপ চালু করা হবে বলে জানানো হয়। এছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনই মাঠ প্রস্তুত করতে হবে বলেও জানান একাধিক নির্বাচন কমিশনার। আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে, কারণ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে এটি স্বাভাবিক, এবং এই সময়ে আপনার সততা নিষ্ঠা দেখানোর সুযোগ। কর্মশালার উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যত বাধাই আসুক কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই বলেও মত দেন তিনি। সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি পার্সু করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 3টি মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে এই আদেশ দেওয়া হয়। পরে ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাব জেলে নেওয়া হয় সেনা কর্মকর্তাদের। বুধবার সকাল 7টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায় সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান। এ সময় কড়া নিরাপত্তায় একে একে নামানোর পর সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে নেওয়া হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। তবে হাতকড়া ছিল না কারো হাতে। 2টি গুম এবং 1টি জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মোট 3টি মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দীর্ঘদিন পর হলেও গুমের ঘটনায় বিচার কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা, আইসিডি টিম, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল, ওনারা দিনরাত কাজ করেছেন। তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। প্রচলিত সময়ের আগেই বুধবার সকাল 8টায় শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। তার আগে আসামিদের এজলাসে তোলা হয়। আসামিদের জামিন এবং ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন তাদের আইনজীবী। তবে এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন। পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীরা পালিয়েছে এবং সেনা কর্মকর্তারা নির্দোষ বলে দাবি করেন তাদের আইনজীবী। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। একই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ পলাতক 17 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। হত্যা মামলার পরবর্তী তারিখ 5 নভেম্বর আর গুমের 2 মামলার পরবর্তী শুনানি হবে 20 নভেম্বর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির তরফে তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি তোলা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার ভাষ্য, বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে বলেছেন, নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে যেভাবে সেনা সদস্যদের হাজির করা হয়েছে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি,
ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। এআই প্রযুক্তি বিপ্লবে এখনও সামিল হতে পারেনি দেশের ব্যাংকিং খাত। দেশের 61টি ব্যাংকের মধ্যে শতকরা 68 এখনও এআই সংক্রান্ত কোনো নীতিমালা গ্রহণ করেনি। বুধবার BIBM এর আলোচনায় এসব তথ্য জানিয়ে ব্যাংক গ্রাহকদের সেবার মান বৃদ্ধি এবং তাদের সুরক্ষায় এআইতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিশেষজ্ঞরা। ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা ও এআই এর ব্যবহার নিয়ে বুধবার গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। এতে জানানো হয় ব্যাংকগুলোতে সাইবার হামলা হলে পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে মাত্র 5 ভাগের। বাকি 95 ভাগে সাইবার হামলা পরবর্তী পুনরুদ্ধারে এখনও পুরাতন পদ্ধতি ব্যবহার করে আসছে। এআই সহ প্রযুক্তি খাতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে BIBM। বড় একটা চ্যালেঞ্জ, বাজেট একটা বড় চ্যালেঞ্জ, তারপর আন্ডারস্ট্যান্ড করা পলিসি মেকিং বডি, ম্যানেজমেন্টকে আন্ডারস্ট্যান্ড করা, সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে সবাই মিলে হলিস্টিকভাবে আপনাদের কারণ পৃথিবী তো আগায় যাচ্ছে আইটিতে, সিকিউরিটিতে তীব্র গতিতে, তাহলে আমাদেরকেও সেভাবে উই হ্যাভ টু রান ফাস্ট। এ সময় আলোচকরা বলেন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এআই এর বিকল্প নেই, তাই ব্যাংকের প্রতিটি ধাপে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি এআই এর ব্যবহার বাড়াতে হবে। আপনি যদি প্রত্যেকটা সিকিউরিটি মেজার্সের স্টেজের মধ্যে আপনি যদি এআই কে ডিপ্লয় করে দেন তো ইট উইল এনহ্যান্স দ্য প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি মেজার্স। যারা হ্যাকার তারা অনেক অবজার্ভ করে, প্যাটার্ন দেখে। তো আমাদের এই অ্যাওয়ারনেসটা অর্গানাইজেশন ওয়াইড ক্রিয়েট করা কিন্তু আমাদের আইটি প্রফেশনালদের দায়িত্ব। বিশেষজ্ঞদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শের আলোকে আমরা ব্যাংকিং সাইবার নিরাপত্তায় একটি টেকসই ও স্মার্ট রোডম্যাপ তৈরি করতে পারব। ব্যাংকগুলোকে দ্রুত গ্রাহক সেবা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জালিয়াতি প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ইমপ্লিমেন্টেশন এখনো খুব বেশি হয়নি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। বুধবার সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সরকারি সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা। তাদের অভিযোগ সরকার ও বন্দর কর্তৃপক্ষের কিছু প্রভাবশালী মহল বিদেশি স্বার্থে কাজ করছে। বন্দর বিদেশিদের হাতে দিলে শুধু অর্থনৈতিক ক্ষতি হবে তা নয়, জাতীয় নিরাপত্তার ঝুঁকিও ডেকে আনবে বলে মনে করেন তারা। সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর ভবনের দিকে রওনা দিলে পুলিশ বাধা দেয়, তখন তারা অনশনের ঘোষণা দেন। পটুয়াখালীর দুমকি উপজেলায় আলোচিত জুলাই শহীদ কন্যাকে ধর্ষণ মামলায় 3 আসামির সাজা হয়েছে। আসামিদের মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে 13 বছর এবং ইমরানকে 10 বছর করে দণ্ড দিয়েছে আদালত। বুধবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয় দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্তবয়স্ক হয়, শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। তারা কারাগারের পরিবর্তে শিশু সংশোধন কেন্দ্রে থাকবে। মেঘনায় 2 লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনার দুদিনেও ডুবে যাওয়া MV মডার্ন মেরিন 19 লাইটার জাহাজ উদ্ধার হয়নি। তবে ক্যাপ্টেন আব্দুল সালাম সহ 13 জন ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়ামুল হক জানান, ডুবে যাওয়া লাইটার জাহাজ থেকে 13 ক্রুকে উদ্ধার করে জাহাজের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বন্দর থেকে কয়লা নিয়ে পায়রা বন্দরের দিকে যাওয়ার সময় মেরিন 19 লাইটার জাহাজের সাথে MV উম্মে হাবিবা লাইটার জাহাজের সংঘর্ষ হয়। এ সময় মেরিন 19 লাইটার জাহাজের তলদেশ ফেটে পানি প্রবেশ করে। জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সেলিমের টেকের চরে আটকে যায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তির বিষয়ে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। গণমাধ্যমগুলো বলছে ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তিটি বর্তমানে চূড়ান্ত হওয়ার দ্বার প্রান্তে। এতে ভারতীয় পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক 50% থেকে কমে 15 থেকে 16% হতে পারে। জ্বালানি ও কৃষি নির্ভর এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভারত পর্যায়ক্রমে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমিয়ে আনতে পারে। মোদীর সাথে বাণিজ্য চুক্তি নিয়ে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বিপরীতে 15 জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে হামাস এক ইসরায়েলি সেনা এবং এক বেসামরিক নাগরিকের মরদেহ হস্তান্তর করে। বুধবার ভোরে তাদের মৃতদেহ শনাক্ত করা হয় বলে জানিয়েছে ইসরায়েল। এই দুটি মরদেহ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস এ পর্যন্ত 15 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 38 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের এজা গ্রামের কাঁচা আগাই সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সড়কের ক্ষতিগ্রস্ত অংশের কারণে জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি উল্টে যায় এবং তেল রাস্তায় গড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে আশপাশের মানুষজন ছুটে যায়। এর কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটলে প্রাণহানি ঘটে। দুইটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে থাইল্যান্ডে প্রথম পর্বের অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই অনুশীলনে প্রথমবার দলের সঙ্গে ছিলেন কোচ ক্যামেরন লর্ড। দেশের নারী ফুটবলে হেড অফ কন্ডিশনিং অ্যান্ড স্ট্রেংথ হিসেবে যোগ দিয়েছেন ক্যামেরন। অস্ট্রেলিয়ান এ লিগের দল পার্থ গ্লোরির সঙ্গে সবশেষ কাজ করেছিলেন তিনি। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে গেছে বাংলাদেশের মেয়েরা। আগামী বছরের 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে হবে নারী এশিয়ান কাপ। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজের শেষ ম্যাচের আগে বুধবার কোনো অনুশীলন করেননি দুই দলের ক্রিকেটাররা। পুরোটা সময় হোটেলে কাটিয়েছেন তারা। সেখানে হালকা জিম করে নিজ নিজ দলের মিটিং করেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মিরপুরে প্রথম ওয়ানডে 74 রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হারে স্বাগতিকরা। তাতে 3 ম্যাচ সিরিজ আছে 1-1 সমতায়। শেষ ম্যাচ জিতলে 3 বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ পাবে মিরাজের দল। নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারত ক্রিকেট দলের হাতে হস্তান্তর করা হবে এশিয়া কাপের ট্রফি। ভারতীয় ক্রিকেট বোর্ড এসিসির সভাপতি মহসিন নাকভিকে চিঠি দিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। জবাবে এসিসি প্রস্তাব দিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাই একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি হস্তান্তর করা হবে। গত 29 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে ট্রফি নেয়নি বিজয়ী দল। এ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় এসিসির। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। বিশেষ আদেশ ও গণভোট চায় জামায়াত। কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি, কর্মশালায় জানালেন প্রধান নির্বাচন কমিশনার। গুম খুনের 3 মামলায় ট্রাইব্যুনালে 15 সেনা কর্মকর্তাকে উপস্থাপন, কারাগারে পাঠানোর আদেশ। এআই বিপ্লবে যুক্ত হতে পারেনি দেশের ব্যাংকিং খাত। 61-র মধ্যে 68 ভাগে নেই এআই নীতিমালা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।